মানুষের ক্ষেত্রে সামাজিক কথাটা ব্যবহৃত হয়। আমরা আসলে সামাজিক না, আমরা অসামাজিক প্রাণী হয়ে যাচ্ছি দিন, দিন। আমি যখনই রামিসার কথা চিন্তা করি তখন আমার ছোট একটা বাচ্চা আছে, তার চেহারা আমার চোখে ভাসে। রামিসার মা না হয়েও কিছুক্ষণের জন্য বোধহয় আমি রামিসার মা হয়ে গিয়েছিলাম। আমার চোখ দিয়ে অনেক পানি ঝরেছে। আমাদের দেশে যে আইন আছে আমি শুধু বলবো সেটা শুধু খাতা কলমে রয়ে গেছে বা কাগজে কলমে রয়ে গেছে। দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে রয়েছি আমি মাহমুদ বিন মারুফ। দৈনিক সকালবেলা নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক। সকালবেলা সমসাময়িকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক যা কিছু ঘটছে তা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের স্টুডিওতে আজ আলোচনার জন্য উপস্থিত হয়েছেন জনাব শরীফুন নেস্তা বেবি, প্রভাষক ও বিভাগীয় প্রধান, সমাজকর্ম বিভাগ, করিমগঞ্জ সরকারি কলেজ, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আপনি নিশ্চয় জানেন যে বর্তমানে বাংলাদেশে আহ, নৈতিক অবক্ষয় এবং মূল্যবোধের যে ব্যাপারগুলো সেটা চরমভাবে বিঘ্নিত হচ্ছে আমরা বলতে পারি। রিসেন্টলি ঢাকার পল্লবীতে রামিসা নামের একজন শিশুকে আসলে ধর্ষণের পর হত্যা করা হয় এবং আমরা দেখেছি সারা দেশে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্ল্যাকমেইলিং এর ঘটনা ঘটে এবং আমরা দেখেছি যে তরুণ প্রজন্মরা যারা রয়েছেন তারা পারিবারিকভাবে বা অবাধ প্রযুক্তি ব্যবহারের কারণে সমাজ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। এরকম নানাবিধ সমস্যা বর্তমানে সমাজে আমরা দেখতে পাই। আপনার কাছে জানতে চাই যে বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় এবং মূল্যবোধের পতনের মূল সমাজতাত্ত্বিক কারণগুলো কি কি, যেহেতু আপনি সমাজকর্ম বিভাগের একজন বিভাগীয় প্রধান। ধন্যবাদ। আমি সমাজকর্ম বিভাগের একজন শিক্ষক। আসলে সমাজতাত্ত্বিক বিশ্লেষণ যেটা বললেন, সমাজতাত্ত্বিক বিষয়টা কি? আমি যখন সমাজের কি অবস্থা আছে, সমাজটা ভালো অবস্থায় আছে না খারাপ অবস্থায় আছে, সমাজের সার্বিক অবস্থা যখন আমি ব্যক্তিগত চিন্তার বাইরে গিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা করি তখন সেটাকে আমরা বলি সমাজতাত্ত্বিক। হুম, আসলে সমাজতাত্ত্বিক বিষয়টা আলাদা কিছু না। আমরা যা চিন্তা করি সেগুলি আসলে সমাজ মানে সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে বা সার্বিক দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা করাটা। হুম, আর বর্তমান সমাজে যেটা বললেন আসলে আমাদের সমাজ চরমভাবে বিঘ্নিত। আমরা আসলে আহ মানুষের ক্ষেত্রে সামাজিক কথাটা ব্যবহৃত হয়। আমরা আসলে সামাজিক না, আমরা অসামাজিক প্রাণী হয়ে যাচ্ছি দিন, দিন। তো সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে যে কারণগুলির কথা আমি যদি বলি, রামিসা হত্যাকাণ্ড, আমি যখনই রামিসার কথা চিন্তা করি তখন আমার ছোট একটা বাচ্চা আছে, তার চেহারা আমার চোখে ভাসে। এবং যখন ঘটনাটা ঘটলো আমি পড়লাম বা ফেসবুকে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, তখন আমি রামিসার মা না হয়েও কিছুক্ষণের জন্য বোধহয় আমি রামিসার মা হয়ে গিয়েছিলাম। আমার চোখ দিয়ে অনেক পানি ঝরেছে। তা আমি আমার মায়ের দৃষ্টিকোণ থেকে এটুকু বলেছি। আর সমাজের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে আসলে আমাদের সমাজটা এখন ক্ষয়ে ক্ষয়ে এটা একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। আমি যদি সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বলেন বা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বলেন, আমি প্রথমত এটার কারণ হিসেবে ধরবো আমাদের সামাজিক যোগাযোগে অবাধ বিচরণ। আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই আমরা দেখবো যে আমরা যে নেটওয়ার্ক আমরা ইউজ করি, আমরা যে প্রযুক্তিতে প্রবেশ করেছি, আমাদের দেশে আমরা কিন্তু উইদাউট প্রিপারেশন আমরা প্রযুক্তিতে প্রবেশ করেছি। এক্স্যাক্টলি। আমাদের কিন্তু মানে প্রযুক্তিতে যে কেউ আমরা যে কোথাও অ্যাক্সেস আছে আমাদের যাওয়ার। আমাদের কিন্তু বয়স ভেদে বা কোনো কিছুতে আমাদের কোনো বাইন্ডিংস নেই। সুতরাং এই যে আমরা অ্যাক্সেস পাচ্ছি ছোট বড় সবাই, সুতরাং এই প্রযুক্তি থেকে আমরা ভালো কিছুর বদলে আমার কাছে মনে হচ্ছে যে আমরা খারাপ কিছু শিখছি বেশি। এবং আমাদের বাচ্চারা প্রতিনিয়তই মোবাইল আসক্তি, প্রতিনিয়তই মোবাইলের দিকে ঝুঁকে আছে। সুতরাং এই প্রযুক্তি থেকে আমরা প্রতিনিয়ত অনেক বাজে বাজে জিনিসগুলি আমরা শিখছি, যেগুলি আমাদের খারাপ দিকে মানে অনুপ্রাণিত করছে। এটা একটা কারণ। এগুলি থেকে আমরা সামাজিক বিভিন্ন খারাপ দিকগুলি নিচ্ছি। আর আরেকটা কারণ হচ্ছে ধরেন আমাদের পারিবারিক ভাঙন বা পারিবারিক অস্থিতিশীলতা। আমাদের যে এখন পরিবার, আমরা আসলে সামাজিকভাবে এখন স্থিতিশীল না, আমরা অস্থির হয়ে গেছি। আমাদের মধ্যে আসলে যে আমার বাপ দাদা বা আমার মা বাবা যারা ছিলেন তাদের মধ্যে একটা মূল্যবোধ ছিল, তাদের মধ্যে একটা রেসপেক্ট বোধ ছিল, তাদের সামাজিক একটা মাপকাঠি ছিল। এগুলি আসলে আমরা এখন ভাবিই না। মূল্যবোধটা কি? মূল্যবোধটা হচ্ছে কি আমি ভালো না মন্দ, আমি ভালো পথে আছি না খারাপ পথে আছি, এটা আমি যাচাই করি আমার মূল্যবোধের মাধ্যমে। আমার কতগুলি ব্যবহারে বা আমার কতগুলি আচার আচরণে সেই মূল্যবোধগুলি বের হয়ে আসে। সুতরাং আমরা তো আসলে এখন চলাফেরা করি সেই মূল্যবোধগুলিকে আমরা চিন্তাই করি না। আর মূল্যবোধগুলি যখন সমাজ থেকে হারিয়ে যায় তখন তো অটোমেটিক্যালি আমরা নৈতিকভাবে আমাদের নৈতিক অবক্ষয় ঘটে। আপনি সুতরাং বলছিলেন যে জি, বাবা বা দাদা নানির যে আমলের কথা, সে আমলের কথা বলছিলেন। আমি যদি বলি যে সেই সময়টায় আসলে পরিবারের যে ব্যাপারটা ছিল, সবাই একসঙ্গে বসবাস করতো, জি, জয়েন্ট জি, ফ্যামিলি ছিল। জি, কিন্তু এখন কিন্তু আমরা ধীরে ধীরে একক ফ্যামিলিতে চলে এসেছি। কিন্তু তারপরেও জয়েন্ট ফ্যামিলিতে থাকতেও সে সময় শিক্ষার মান খুব একটা খারাপ ছিল। তারপরেও ধর্ষণের মতো ঘটনা খুব একটা আগেকার মানুষ চোখে পড়তো না। ধর্মীয় মূল্যবোধ ছিল।
কিন্তু এখন একক ফ্যামিলি, শিক্ষার জায়গাটাও অনেক বেশি, শেখার জায়গাটাও অনেক বেশি। তারপরেও আসলে এই ধর্ষণ বেড়ে যাচ্ছে, সামাজিক বিভিন্ন অপরাধ বেড়ে যাচ্ছে। আপনার কাছে জানতে চাই, ধর্ষণের মতো এই যে জঘন্য অপরাধ বৃদ্ধি হচ্ছে আমাদের সমাজের সামাজিক গঠন এবং বিচারহীনতার যে সংস্কৃতি রয়েছে, এইটা আসলে কতটুকু দায়ী আপনি মনে করেন? আসলে আপনার আগের যে কথাগুলি ছিল যে আগের পারিবারিক বন্ধনটা, আগে আসলে আমরা যত ফ্যামিলিতে ছিলাম এবং আমরা একটা সামাজিকীকরণ যেটা দিয়ে আমরা বড় হই, সামাজিকীকরণের ক্ষেত্রে আমার পরিবার বলেন, আমার ধর্মীয় শিক্ষা বলেন, আমার খেলার সাথী বলেন, এগুলো থেকে আমরা আস্তে 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 সামাজিক যে মূল্যবোধগুলি, সামাজিক যে সংস্কৃতি, সেগুলি আমরা শিখি। তা আমাদের মাঝে আসলে আমরা যখন থেকে পারিবারিক বন্ধন কেন লোপ পাইছে, যখন আমরা দ্রুত শিল্পায়ন হচ্ছে, নগরায়ন হচ্ছে, আমি আমার কাজের সন্ধানে আমি ফ্যামিলি থেকে দূরে চলে যাচ্ছি, তখন কি আমার সন্তানরা একা একা বড় হচ্ছে। তারা কিন্তু সেই যে সুন্দর একটা সামাজিকীকরণ ছিল, যে সুন্দর খেলার মাঠ ছিল, বন্ধুদের সাথে খেলাধুলা ছিল, পরিবারের সবার সাথে বা প্রতিবেশী সবার সাথে আমাদের একটা সুন্দর ইন্টারাকশন ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের ধ্বংস হয়ে গেছে। সেই থেকে আমি যখন একা একা চলছি বা শিল্পায়ন বা নগরায়নের ফলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন সংস্কৃতির মানুষ বা বিভিন্ন সমাজের মানুষ এখানে আসছে। সুতরাং এই যে প্রত্যেকটা সমাজ ভেদে কিন্তু একটু একটু সংস্কৃতি ভিন্নতা থাকে। তা আমাদের যে সংস্কৃতিটা ছিল, আমরা কিন্তু সেই সংস্কৃতি, ভিন্ন ভিন্ন সংস্কৃতির প্রভাব, আর আমি যেটা বললাম যে সোশ্যাল মিডিয়ার ফলে আমরা অপসংস্কৃতিতে প্রবেশ করেছি। সেই অপসংস্কৃতির বিষয়গুলি আমাদের চলনে বলনে, ড্রেস আপে, গেট আপে, সবকিছুতে কিন্তু আমাদের একটা অপসংস্কৃতি বা আমাদের সংস্কৃতির বাইরে চলে যাওয়া, ধর্মীয় মূল্যবোধ, এই সবগুলি যখন আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের এই সামাজিক বিষয়গুলি চলে আসছে। এবং সোশ্যাল স্ট্রাকচার বলেন বা সামাজিক গঠন বলেন, সোশ্যাল স্ট্রাকচারটাও কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমাদের আগের মতো সোশ্যাল স্ট্রাকচারটা এখন আর নেই। তারা এই একটা বিষয় আছে। আপনি আরেকটা বিষয় বলেন বিচারহীনতা। আসলে আমরা বিচার কতটুকু পাই, এটা আমারও প্রশ্ন। বিচার শব্দটা আসলে এটা শুধুমাত্র আমাদের দেশে যে আইন আছে, আমি শুধু বলবো সেটা শুধু খাতা কলমে রয়ে গেছে বা কাগজে কলমে রয়ে গেছে। এটার যে পারফেক্ট ইউজ সেটা কিন্তু হচ্ছে না। আমরা আমি যে লেভেলে আছে, আমি যেহেতু একজন শিক্ষক, আমি যদি আজকে একটা অন্যায়ের মুখোমুখি হই, আমি বিচার পাবো কিনা, এটা আমার মধ্যে একটা প্রশ্নবোধক হিসেবে থেকে যায়। সুতরাং আমার থেকে যারা আরেকটু কম শিক্ষিত, যারা আরেকটু সমাজ সম্পর্কে বুঝে, আরেকটু নিজের অধিকার সম্পর্কে কম বুঝে, তারা তো আইনের দ্বারগোড়ায় বা আদালতের বারান্দায় হাঁটতে হাঁটতে সময় শেষ। তারা বিভিন্ন ধরনের বিভিন্ন কারণে তারা আইনটাকে তাদের ফেভারে পায় না, তারা তাদের পক্ষে বিচার আসে না। পাশাপাশি থাকে যারা অপরাধগুলি সংগঠিত করে, ধরেন আপনি বললেন ধর্ষণের মতো অপরাধগুলি যারা সংগঠিত করে, তারা সমাজের একটা প্রভাবশালী লোক থাকে, বখাটে লোক থাকে, তাদের বিভিন্ন ধরনের পাওয়ার থাকে, তাদের পিছনে অনেক পাওয়ার কাজ করে। সুতরাং সেই পাওয়ারের কারণে কিন্তু অনেকে আইনের আশ্রয় নিতেও ভয় পায়। সেই কারণে যখন একজন অপরাধী দেখে যে না, আমার প্রভাবের কারণে হোক বা বিচারের গতিহীনতার কারণে হোক বা মানে যেটাকে বলে যে গতির শিথিলতার কারণে যখন বিচারটা প্রপারলি হয় না, অথবা একটা লোকে যখন শাস্তি হওয়ার পরে সে কিন্তু কিছুদিনের মধ্যে আবার বেরিয়ে আসছে সমাজে। সুতরাং সে যখন জেলখানা থেকে বেরিয়ে আসে, তখন কিন্তু তার অপরাধ প্রবণতার ঝুঁকিটা আরো বেড়ে যায়। সে চিন্তা করে আমি একটা অপরাধ করেছি, যেহেতু আমার কিছু হয় নাই, সুতরাং আমি আরো বড় বড় অপরাধ করবো, এরকম একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে চলে আসছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে বিচারহীনতার সংস্কৃতি বলেন বা বিচারটা গতিশীল না, অনেক লেন্দি প্রসেস, এই প্রসেসের কারণে আমাদের সমাজে কিন্তু আস্তে 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 অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি বলে দর্শন মানে কি শুধু শারীরিক দর্শন, তা না, দর্শন বিভিন্ন ধরনের হতে পারে। আপনি এখন দেখেন, আমি ওই দিন ফেসবুকে দেখলাম যে একজন মাদ্রাসার হুজুর একজন প্রতিবন্ধী বাচ্চাকে সে শারীরিকভাবে নির্যাতন করেছে, এলাকার লোকজনকে তাকে ধরেছে এবং সে তার অপরাধ স্বীকার করে নিয়েছে। এই যে একটা প্রতিবন্ধী বাচ্চা, একটা সুস্থ বাচ্চা, একটা প্রতিবন্ধী বাচ্চা, মানে আমরা এখন চোখে আর কিচ্ছু দেখি না। আমাদের চোখ থেকে মূল্যবোধ বলেন, আমাদের নৈতিকতা বলেন, আমাদের ভালো চিন্তা বলেন, আমরা টোটালি বিকৃত মস্তিষ্কের মানুষ হয়ে গেছি। সুতরাং এই যে আমাদের মস্তিষ্কের বিকৃতি, এই বিকৃতি মস্তিষ্ক নিয়ে আমরা একটা বিকৃত সমাজ গঠন করছি। সেই বিকৃত সমাজ থেকে আমরা কিন্তু ভালো কিছু আর শিখতে পারি না, খুব কম। আপনি দেখবেন ভালো মানুষগুলি সমাজে কোণঠাসা হয়ে আছে, তাদেরকে কিন্তু আমরা মূল্যায়ন করি না। কাদেরকে মূল্যায়ন করি? যারা ধমক দিতে জানে বা যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় জড়িত আছে। পাওয়ার পলিটিক্সেও আসতে পারে। আপনি ভালো মানুষগুলি কিন্তু আস্তে 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 নিজের এরিয়াটা ছোট করে নেয়। কারণ আপনি একটা সমাজে ভালো কথা বলবেন, আপনাকে কেউ মূল্যায়ন করবে না। পিছনে আপনি একটা ভালো কাজ করবেন, আপনার পিছনে হাজারটা মন্তব্য থাকবে, কিন্তু আপনি যখন একটা অন্যায় কাজ করবেন তখন কিন্তু অনেকেই মন্তব্য করে না।
অনেকেই নীরব থাকে, অনেকেই নীরব থাকে। তাহলে এই যে নীরব একটা সংস্কৃতিতে আমরা চলে এসেছি, এর জন্য কিন্তু আমাদের সমাজে আস্তে 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 অন্যায় প্রবণতা বেড়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে, আমি বলবো আমরা সবাই সমাজের অপরাধী। সুতরাং এই বিচারহীনতা সংস্কৃতি এবং আমাদের যে সামাজিক ঘটন, সামাজিক যে পরিবেশ, এগুলি আসলে আমাদেরকে আস্তে আস্তে অপরাধের দিকে ধাবিত করছে। অবাধ প্রযুক্তি ব্যবহার সম্পর্কে আপনি বলছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ব্যবহার আমরা করছি সেটা আসলে আমাদের কোনো রেস্ট্রিকশনের মধ্যে নেই। আপনার কাছে কি এই অবাধ প্রযুক্তি ব্যবহার এবং সোশ্যাল মিডিয়া এটা তরুণ প্রজন্মকে বাস্তব সমাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছে বা বিচ্ছিন্ন করছে, সহিংস করে তুলছে, এমনটাই কি? আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। আজকাল দেখবেন আপনি প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন বা কলেজ বলেন, ফ্যামিলির সাথে বাচ্চাদের বন্ডিং খুব কম। আর যেহেতু এখন এই সমাজে বাবা মায়েরা সবাই মোটামুটি ব্যস্ত থাকে এবং বাবা মার হাতেও দুইটা মোবাইল থাকে, হুম, হুম, হুম। বাচ্চারা স্কুলে যায়, স্কুল থেকে আসে, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। আগে আপনি চিন্তা করেন, আপনার বাবা মা, আমার বাবা মা, আমরা যখন স্কুল থেকে আসতাম তাদের সাথেই আমার গল্প করতে আমি বাধ্য ছিলাম, কারণ আমার আর বিকল্প কোনো ওয়ে বিকল্প ছিল কোনো না। ইয়ে ছিল না। এখন হচ্ছে আমি আসি, বিভিন্ন কারণে আমাদের পড়াশোনাটাও এখন হয়ে গেছে কি মোবাইল কেন্দ্রিক, মোবাইল নির্ভর। মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে। সুতরাং এই মোবাইল কেন্দ্রিক হওয়ার ফলে কি হয়, আমরা পড়াশোনা করি, পাশাপাশি আমি ধরেন ঘাটতে ঘাটতে মোবাইল দেখি যে অনেক কিছু আমার চোখের সামনে চলে আসে। হুম, একটা বয়সে অনেক কিছুর প্রতি মানুষের একটা ঝোঁক থাকে। হুম, সে হুম, ঝোঁকের বসে সে একটু ঘাটতে 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 দেখা গেল যে সে এটাই তার বিনোদনের একটা ক্ষেত্র হয়ে যায়, হুম, হুম। এটাই তার মধ্যে একটা আনন্দ দেয়, মানুষ আনন্দ। যেটাতে আনন্দ পায় সেটার প্রতি সে ঝুঁকে যায়। আর যখন ফ্যামিলি বা মা বাবা সবাই মোবাইলের প্রতি ঝুঁকে যায়, তাদের মধ্যে যখন পার্সোনাল কথাবার্তা না হয়, পারিবারিক কথাবার্তা না হয়, কিছুটা সময় আমরা একসাথে যখন না কাটাই, তখন কি আমাদের বন্ধনগুলি আস্তে আস্তে শিথিল হয়ে যায়। তখন আপনি মা বাবার প্রতি যে একটা টান, মা বাবার প্রতি যে একটা শ্রদ্ধাবোধ, ভাই বোনের প্রতি যে একটা বন্ধন বা সামাজিক বন্ধন, এগুলি কিন্তু আমরা ভুলে যাই। এবং একটা সময় মোবাইল ঘাটতে 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 মানুষ কি হয়, নিজের জগৎটা হয়ে যায় মোবাইল। তো একটা সময় মানুষের মধ্যে আর ভালো লাগা কাজ করে না, সবকিছুরই একটা বিরক্তি আসে। এই বিরক্তির পরেও আবার মোবাইলেই আমরা আনন্দটা খুঁজতে থাকি। তো আমার যখন আশপাশে কেউ থাকে না, আমার বন্ধু বান্ধব থাকে না, আমি একাকিত্ব, এটা কিন্তু এক ধরনের একাকিত্ব। একাকিত্ব একাকিত্ব করতে করতে কিন্তু আমাদের মন মেজাজটা অন্যরকম হয়ে যায়। আপনি জাস্ট জেনারেলি দেখবেন, আপনি ১ ঘন্টা মোবাইল টিপার পরে আপনার মেজাজটা কেমন থাকে, আর মোবাইলটা না টিপার পরে আপনার একটা ফ্রেশ ব্রেইন কাজ করে। কাজ করবে। সুতরাং এই দিক থেকে আমি বলবো যে আমাদের ওই যে তরুণ প্রজন্মের সোশ্যাল মিডিয়ার ফলে আমরা কি হচ্ছে, প্রতিনিয়ত এক একটা অপরাধ জানছি, অপরাধের ধরন বুঝতে পারছি, বা বহির্বিশ্বের সম্পর্কে অনেক কিছু জানতে পারছি, যেগুলো আমাদের পজিটিভ আছে, পাশাপাশি নেগেটিভ আছে, কিন্তু আমরা পজিটিভের তুলনায় নেগেটিভটাকে গ্রহণ করছি বেশি। সুতরাং এই সোশ্যাল মিডিয়া আমাদের তরুণ প্রজন্মকে একদম মেধা শূন্য করে ফেলছে। হুম। আমরা আগে ছোটবেলায় একটা গল্পের বই পড়তাম, এখন কিন্তু আর গল্পের বই পড়ে না। পড়া হয় না। এখন মানুষ এখন রিলসের মধ্যে আপনি সীমাবদ্ধ। টেক্সট বইগুলি বাচ্চারা পড়াশোনা করে না। আপনি আগে কি করতেন, বন্ধুদের সাথে বিকেল বেলা আড্ডা দিতেন, এখন কিন্তু আর সেই আড্ডা দেওয়া হয় না। আর মানুষ এখন আড্ডা দিতে গেলেও দেখা যাচ্ছে আগের যে মানুষের মধ্যে একটা বন্ধন কাজ করতো, মানুষের মধ্যে একটা সহানুভূতি ছিল, মানুষের মধ্যে একটা সহনশীল ভাব ছিল, এগুলি কি আস্তে আস্তে আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। এবং আমরা কেমন যেন একটা স্বার্থপর হয়ে যাচ্ছি। আমরা শুধু নিজেকেই নিয়ে চিন্তা করি এবং নিজের ভালো মন্দটা নিয়ে চিন্তা করি। এইগুলি আসলে সোশ্যাল মিডিয়া থেকে আমি মনে করি যে আমরা অনেক কিছু নিচ্ছি। আমার পারিবারিক ভাঙ্গনের পিছনে ৯০ ভাগ আপনার সোশ্যাল মিডিয়া কাজ করে। আপনি যখন সোশ্যাল মিডিয়ায় কথা বলতেছেন তখন পারিবারিক দায়িত্ববোধের থেকে দেখা গেল আপনি চারপাশের নেটওয়ার্ক অনেক বড় হয়ে যায়। সেই নেটওয়ার্ক আপনাকে বিপদে ফেলে। আপনাকে দেখবেন যে ম্যাক্সিমাম পরকীয়া হয় কিভাবে, সোশ্যাল সোশ্যাল মিডিয়ায়। মিডিয়ার আপনি কারণে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই যে বিভিন্ন অ্যাপস আছে, এগুলির মাধ্যমে কি হয়, অনেকের সাথে যোগাযোগ হয়। একটা হুম, সময় আপনি মানসিকভাবে ওইখানে শান্তি খুঁজে পান, প্রশান্তি খুঁজে পান, তখন আপনি ওইদিকে চলে যান। এতে করে কি হয়, পারিবারিক ভাঙ্গন বলেন, পারিবারিক বিশৃঙ্খলা বলেন, পারিবারিক আরো যে বিষয়গুলি থাকে, এগুলি কিন্তু আমাদের একদম ছোট হয়ে গেছে, একদম শিথিল হয়ে গেছে। তো এই বিষয়গুলি আসলে সোশ্যাল মিডিয়ার জন্যই আমাদের সমাজের অবক্ষয় আরো হচ্ছে। এবং আমরা যতক্ষণ পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে বের হতে না পারবো, অথবা সোশ্যাল মিডিয়ার একটা বাইন্ডিংস আমাদের না থাকবে, অথবা আমরা ভালোর প্রতি আগ্রহ আমাদের সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের সমাজ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারবো না। আপনি বলছিলেন যে সোশ্যাল মিডিয়া এবং আমাদের পারিবারিক ভাঙ্গন বিভিন্ন সমস্যার কথা বলছিলেন। সবশেষ আপনার কাছে জানতে চাই, এই যে সামাজিক পতন, এই সামাজিক পতন রোধ করে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে বুদ্ধিজীবী মহলের আসলে কি করণীয় বা রাষ্ট্রের কি করণীয় হতে পারে? আসলে বুদ্ধিজীবী মহল কারা? যারা পরিশ্রম না করে, শারীরিক পরিশ্রম না করে, বুদ্ধি দিয়ে
সমাজটাকে চিন্তা করে, সমাজের ভালো মন্দ চিন্তা করে, সমাজটাকে কোন জায়গায় সমাজের গ্যাপ আছে, কোন জায়গায় সমাজটাকে আরেকটু মেরামত করা দরকার, সেই বিষয়গুলি তারা নিয়ে ভাবে। তারাই বুদ্ধিজীবী, আর তারা বুদ্ধি দিয়ে সমাজটাকে সুন্দর করে ভাবে। আসলে বুদ্ধিজীবী মহল সমাজকে নিয়ে তো প্রতিনিয়ত রিসার্চ করতেছে যে সমাজের কোন কোন জায়গায় কি আছে, সমাজটা আমাদের কি অবস্থায় আছে, সমাজের কোন জায়গায় সমস্যাগুলি আছে এবং সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায়। কারণ এই বুদ্ধিজীবী মহলকে আমি রেসপেক্ট করি। তবে এখানে আরেকটু কথা বলতে হয়, আমাদের বুদ্ধিজীবী মহল এখন কিন্তু স্বার্থকেন্দ্রিক হয়ে গেছে। আপনি দেখবেন বুদ্ধিজীবী মহল মানে তো তারা নিরপেক্ষ সমাজ নিয়ে ভাববে, কিন্তু এখন দেখবেন বুদ্ধিজীবী মহলও কোথাও কোথাও অন্যায়কে সাপোর্ট দিয়ে বুদ্ধিটাকে ওই দিকে তারা ডাইভার্ট করে ফেলে। বুদ্ধিজীবী মহলের মধ্যে দুইটা ভাগ, নিজের এজেন্ডা বাস্তবায়নের হ্যাঁ, ক্ষেত্রে বুদ্ধিজীবী মহলের মধ্যে দুইটা ভাগ, অর্থাৎ বুদ্ধিজীবীরা তাদের বুদ্ধিটাকে সঠিক ব্যবহার করছে না, তারাও স্বার্থের পিছনে ছুটছে। কারণ এটাও এক ধরনের অপরাধ। কারণ যখন আপনি সমাজের যে শ্রেণীটা আপনার সমাজটাকে কিভাবে আপনার সমাজটাকে সাজাবেন, কিভাবে আপনার সমাজটা সুন্দর হবে, কিভাবে সমাজের মানুষগুলি ভালো থাকবে, এই চিন্তাগুলি করবে যে মানুষগুলি, সেই মানুষগুলিও যখন এই চিন্তাটা প্রপারলি করে না, অথবা তাদের মধ্যে একটা স্বার্থ চিন্তা করে নিজের ভালোটা চিন্তা হয়, তখন এই সমাজে আসলে ভালো কিছু আর আশা করা যায় না। তা আমাদের বুদ্ধিজীবী সমাজে, হ্যাঁ আমি বলবো না যে ভালো মানুষ নেই, অবশ্যই আছে, কিন্তু ম্যাক্সিমামই আমরা আমাদের স্বার্থ বা আমরা আমাদের একটা মতদর্শের বুদ্ধিজীবী। তাহলে এই দিক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর রাষ্ট্রের কাজই হচ্ছে রাষ্ট্রের নাগরিকদের নিরাপদে রাখা। কারণ রাষ্ট্র আমাকে কি দিবে, বিভিন্ন ধরনের এফোর্ট দিবে। তো সেই যে রাষ্ট্র আমাকে একটা কাঠামো দিবে, রাষ্ট্র আমাকে কিছু আইন দিবে, রাষ্ট্র আইন প্রণয়ন করবে, কিন্তু সেই আইনগুলি বাস্তবায়ন করবে কারা? আমরা করব। কারা করব? আমরা বলতে যেহেতু আমাদের বাংলাদেশে সব মানুষই শিক্ষিত না, সুতরাং যে সমাজটা শিক্ষিত, যাদের বুদ্ধি বেশি, যারা সমাজটাকে নিয়ে সুন্দর ভাবতে পারে, তারাই তো এটাকে বাস্তবায়ন করবে। সুতরাং এই ক্ষেত্রে বুদ্ধিজীবী মহলকে কি করতে হবে? সমাজের মানুষকে সচেতন করতে হবে বিভিন্ন জায়গায়। আমি আজকেও চিন্তা করছিলাম যে আমার যদি এরকম অবস্থা থাকতো, আমি যদি উঠান বৈঠক করতে পারতাম, আমি ছোট ছোট উঠান বৈঠক করে অন্তত নারী নির্যাতন সম্পর্কে, শিশু আইন সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে আমি মানুষকে যতটুকু পারি আমার ছোট্ট নলেজে আমি সচেতন করার চেষ্টা করতাম। এই জিনিসটা আমার মধ্যে খুব কাজ করতেছে কিছুদিন যাবত। রামিসার ঘটনার পর থেকে আমার মনে হচ্ছে এই জিনিসটা আমাদের জন্য অবশ্যম্ভাবী হয়ে গেছে। হ্যাঁ, আমরা অনেক কিছু জানি, কিন্তু সেই জানাটাকে আবার আমাদের ঝালাই করা দরকার, যেন এই জানাটা আমার মধ্যে কাজ করে, আমার বিবেকের মধ্যে যেন এটা জাগ্রত হয় যে না, এটা সমাজের অন্যায়, এটা সমাজের ন্যায়। এই ন্যায় অন্যায় বিষয়টা যখন আমাদের জাগ্রত না হবে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের সমাজ, আপনি রাষ্ট্র যত আইন প্রণয়ন করুক, যত কিছুই হোক, সেগুলি যদি প্রপার ইমপ্লিমেন্টেশন না হয়, তাহলে কিন্তু এই আইনগুলি শুধু আইনেই থাকে, এটা কোনো কাজে আসে না। সুতরাং আমাদের দরকার হবে যে এই বুদ্ধিজীবী মহল ধরেন, আমাদের সমাজের সকল শ্রেণীর সচেতন মহল যারা আছে, তারা দায়িত্ব নিয়ে, শুধুমাত্র রাষ্ট্রের দায়িত্ব না, আমাদের সবারই ব্যক্তিগত দায়িত্ব আছে, নৈতিক দায়িত্ব আছে। সব দায়িত্ববোধ থেকে আমরা যদি সমাজের মানুষকে একটু সচেতন করি, আমরা যদি একটু প্রতিবাদ করি, তাহলে হয়তো বা সমাজটাকে আবার একটু চেঞ্জ করা সম্ভব, এবং অবশ্যই সম্ভব। আমি স্বপ্ন দেখি যে আমাদের একটা সুন্দর বাংলাদেশ, যেখানে আমরা নিশ্চিন্তে হাঁটতে পারি, চলতে পারি, এটা আমাদের দ্বারাই সম্ভব। এবং এই বুদ্ধিজীবী মহল এবং রাষ্ট্র উভয়ই যদি সমান্তরাল ভাবে বা উভয়ের সমন্বয়ের ভিত্তিতে যদি আমরা কাজ করি, তাহলে হ্যাঁ, একটা সুন্দর সমাজ গঠন করা সম্ভব। দৈনিক সকালবেলা সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। হ্যাঁ, আপনাদেরকেও ধন্যবাদ। আর আপনাদের দৈনিক সকালবেলার মাধ্যমে আমি চাইবো আপনারাও উদ্যোগ নেন সমাজ পরিবর্তনের, আপনারাও মানুষকে সচেতন করার জন্য আপনারা বিভিন্ন ধরনের সচেতনমূলক, আপনাদের যদি অনলাইন যেহেতু আছে, আপনারা অনলাইনে বিভিন্ন সচেতনমূলক বিষয়ে আপনারা পোস্ট করতে পারেন, মানুষ যেন পড়ে জানে, বুঝতে পারে, এবং আপনাদেরই অবদান সবচেয়ে বেশি থাকবে, কারণ আপনারা যেহেতু সাংবাদিক, আপনাদের মিডিয়াটা সবাই শুনে জানে। সুতরাং আপনারা যদি উদ্যোগ নেন, নিশ্চয়ই সমাজ পরিবর্তন হবে। রামিসার মতো বাচ্চারা নিশ্চয়ই সুন্দর একটা সকাল দেখবে, সুন্দরভাবে তারা বড় হয়ে উঠবে, এটা আমিও স্বপ্ন দেখে আশা করি। ধন্যবাদ দৈনিক সকালবেলায়। দর্শক, এতক্ষণ দেখছিলেন সকালবেলা সমসাময়িকে আমাদের নিয়মিত আয়োজন। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।